একটি গল্প বলবো। গল্পটি আমাদেরই প্রতিবেশী রাষ্ট্রের। গল্পটি এখনো চলছে, ঘটনাটি এখনো চলমান আছে। দেখেন তো, বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার একটু ঈর্ষা হয় কিনা যে যদি আমাদের দেশেও এরকম একটি চর্চা থাকতো, এমন একটি গণতান্ত্রিক চর্চা থাকতো, আমাদের দেশেও যদি এমন স্বাধীন নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলো থাকতো, যদি আপনি শিক্ষিত হন, গণতন্ত্র সম্পর্কে আপনার ন্যূনতম ধারণা থাকে এবং নাগরিক হিসেবে আপনার অধিকার সচেতনতা থাকে যে রাষ্ট্র থেকে আপনি কি কি অধিকারগুলো পেতে পারেন, রাষ্ট্রের কোন কোন সংস্থাগুলো, রাষ্ট্রের কোন কোন প্রতিষ্ঠানগুলো স্বাধীন হলে নাগরিক হিসেবে আপনি আপনার অধিকারের নিশ্চয়তাটি পেতেন, তাহলে আপনার অবশ্যই ঈর্ষা হবে। আমি বলছি, আপনি মিলিয়ে দেখেন তো আপনার আমাদের দেশে এমন হয় কিনা। আপনি জানবেন হয়তো যে কিছুদিন আগে ভারতের সংসদে, ভারতের যে বিজেপি সরকার আছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, এই সরকারের একটি বিধায়ক, ওরা বলে বিধায়ক, আমাদের এখানে যেটা আইন বা ল আইন পাশ করেছে সংসদের। তো ওদের তো দুই কক্ষ সংসদ, লোকসভা এবং রাজ্যসভা, দুটিতে পাশ হয়েছে কারণ সংখ্যাগরিষ্ঠ আছে। ওইটা হচ্ছে ওয়াকফ বিল নামে একটা বিল নতুন করে এটি পাশ হয়েছে। যদিও ভারতের যে বিরোধী দল আছে, কংগ্রেস সমেত, রাহুল গান্ধী সমেত, সবাই এটার বিরোধিতা করেছে এবং বিলটি সরাসরি মুসলিমদেরকে টার্গেট করা। মুসলিম বা মাইনরিটি, ভারতের জন্য যারা মাইনরিটি মুসলিম, আমাদের এখানে সংখ্যাগরিষ্ঠ, এখানে সংখ্যালঘু। তো বিরোধী দলের কথা হচ্ছে যে সরাসরি এই আইনটিতে মাইনরিটিকে টার্গেট করা হয়। কেমন টার্গেট করা হয়? ওয়াকফ, তো আমরা বিষয়টা বুঝি যে আমরা যে মসজিদ, মাদ্রাসা অথবা এতিমখানা অথবা কবরস্থানের জন্য যে জায়গাগুলো কেউ একজন দান করলো, যে আমি এখন যে আমাদের যে বিদ্যমান যে কবরস্থানগুলো আছে, মসজিদ মাদ্রাসাগুলো আছে, কেউ না কেউ তো দান করে গেছে। তো দানটা যে করেছে ওটা তো পাবলিক প্রপার্টি হয়ে গেছে, এটা ব্যবহারের জন্য, যে এটা আল্লাহর নামে বা স্রষ্টার নামে এটি দান করেছে, ব্যাপারটি এরকম ছিল। তো ভারতে প্রায় 10 লাখ একর, প্রায় 10 লাখ একর জায়গা এরকম ওয়াকফ জায়গা আছে। সারা ভারতেও ছড়িয়ে ছিটিয়ে থাকা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এরকম। তো ওয়াকফের একটা বোর্ড আছে ভারতে। তো এই বোর্ডটি মুসলিমদের দ্বারাই শাসিত হচ্ছিল। তো আমি সহজ করে বলছি বোঝার জন্য। তো আইনটি যে হয়েছে ভারতে নতুন করে, তো ওই আইনটিতে এই ওয়াকফ বোর্ডে সরকার নজরদারি করতে পারবে, এই সম্পদগুলো সরকার তদারকি করতে পারবে এবং অমুসলিম কাউকেও সরকার চাইলে বসাতে পারবে। এখন এমন একটা কমিশন করতে পারবে যেখানে যে আমাদের যে ডিসি আছে, ওদের ওখানে কালেক্টর বলে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তো ডিসি সরাসরি চেয়ার করবে। ডিসি চাইলে এই জায়গা সরকারের নামে নিয়ে নিতে পারে, হস্তান্তর করতে পারলে। তা আইনটি এরকম অনেকটা। তো আইনটিতে সংশোধনের ফলে কি হয়েছে যে মুসলিম পক্ষ সরাসরি প্রতিবাদ করছে। এটা নিয়ে কলকাতা সহ ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে মুসলিমরা প্রতিবাদ করছে। আর ধরা হয় বাবরি মসজিদ যে বিবাদ ছিল, যেখানে রাম মন্দির গড়ে উঠেছে, বাবরি মসজিদ যে ভাঙা হয়েছিল, তারপরে এখানে অনেক দিনের একটা আইনি লড়াইয়ের পরে রাম মন্দির গড়া হয়েছে অযোধ্যাতে। ওইটির পরে এটি ভারতের সবচেয়ে বিবাদমান একটি বিষয় নিয়ে হচ্ছে ভারত একটা আইন পাশ করেছে। আপনারা জানেন নরেন্দ্র মোদীর যে দল আছে বিজেপি যে মাদার প্রতিষ্ঠান আছে আরএসএস, সে আরএসএস এর একটি বিচারধারাগত বা আদর্শগত বিষয় হচ্ছে হিন্দুত্ব বা হিন্দু রাষ্ট্রবাদ, হিন্দু রাষ্ট্র গড়ে তোলার বিষয়। তো ওরা ওইদিকে আগাচ্ছে। আর বিরোধী দলের যে মতবাদটা আছে, বিরোধী দল যে বলছে আইনটির প্রতিবাদ করছে এজন্য যে সরকার চাচ্ছে যে এই যে মুসলিমদের বা মাইনরিটির সম্পদগুলো নিয়ে তার যে হাজার হাজার কোটি টাকার মালিকানার বন্ধুরা আছে, এই বন্ধুদেরকে দিয়ে দেওয়ার জন্য চাচ্ছে। যে তারা যে আদানি, আম্বানি, যে বড় বড় যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে, সরকারের সাথে ভালো একটা ওতপ্রোতভাবে সম্পর্ক আছে। বিরোধীরা দায়ী সবসময় এমন সরকারের একটা করে। আর রাজনীতি তো পারসেপশনের গেম।
তো এই পারসেপশন বিরোধীরা তৈরি করার চেষ্টা করে যে সরকার আদানি আম্বানির কাছে সারা দেশের সকল পাবলিক প্রপার্টিগুলো তুলে দিচ্ছে, এর বিনিময়ে সরকার প্রচুর ফান্ডিং নিচ্ছে। তো এই ভিডিওটি বড় হবে, কিন্তু শুনবেন, আপনি বাঙালি হলে ঈর্ষা করবেন ঘটনাটিতে। আমি একটু ঘটনাটি বলে আসছি এজন্য গল্পটি, কারণ আপনি বোঝার জন্য। তো ভারতের সংসদে এমন একটি বিল পাস হয়েছে। সংসদে, আমি আবার বলছি, সংসদে যেহেতু সংখ্যাগরিষ্ঠতা আছে বিজেপির, তো বিজেপি চাইলে যে কোনো আইন পাস করতে পারে। এবং শুধু তাদের দুইটা আইনসভা আছে, প্রথমে লোকসভাতে পাস হওয়ার পরে রাজ্যসভায় পাস হলে তখন হচ্ছে এটি রাষ্ট্রপতির কাছে যায়, রাষ্ট্রপতি সাইন করলে ওইটি তারপরে হচ্ছে এটা আইন হয়। তো ওরা ওয়াকফ বিল যে সংশোধন আছে, এই সংশোধন আইনটা বিজেপি সরকার মোটামুটি করে ফেলেছে, সবার বাধার মুখে, মুসলিমদের বাধার মুখে এবং বিরোধীদের প্রচন্ড বাধার মুখেও পাশ করে ফেলেছে। কারণ তাদের হচ্ছে সংসদে মেজরিটি আছে, সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে। তো করার ফলে কি হয়েছে যে সবাই বা মুসলিমরা এখানে নিজেদেরকে অসহায় ফিল করছে। অসহায় ফিল করার ফলে কি হয়েছে তাদের, দেখেন, মানে আমি যে ঈর্ষা করার জায়গাটি বলছি, যে কোন জায়গাটিতে আপনি বাঙালি হিসাবে, নাগরিক হিসেবে ঈর্ষা করা উচিত, যে তাদের একটি এমন প্রতিষ্ঠান আছে, আমাদের যেটি আছে কিন্তু নেই। আছে কিন্তু নেই কেন, ঘটনাটা বললে বুঝবেন। যে তারা যখন অসহায় ফিল করছে তখন সুপ্রিম কোর্ট, আমাদেরও তো আছে, কোর্ট আছে না না আছে, এটি রায়গুলোতে বোঝা যায় আমাদের আছে না নাই, বুঝবেন আমি বলছি। তো সুপ্রিম কোর্টে হিন্দিতে বলে ইয়াচিকা, আমাদের এখানে যেটা বলে যে PIL বা সুপ্রিম কোর্টে অভিযোগ জানানো, যে এই আইনটির বিরুদ্ধে নাগরিকের, মানে সবচেয়ে নিরীহ লোকটিও, যে নাগরিক সবচেয়ে গরিব লোকটিও সুপ্রিম কোর্টে গিয়ে একটা উকিল ধরে একটি PIL বা তাদের ভাষায় ইয়াচিকা দাখিল করতে পারে, যে অভিযোগ দাখিল করতে পারে যে এই আইনটি আমার বিরোধ আছে। এবং এই আইনটির প্রতিবাদে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ওয়াকফ বোর্ড করেছে, তারপরে মুসলিম ওখানে যে AIM এর নেতা আছে আসাদুদ্দিন ওয়াইসি করেছে, ভারতের নতুন তামিলনাড়ুর যে চিফ মিনিস্টার আছে MK স্ট্যালিন একটা অভিযোগ দাখিল করেছে, এবং তামিলনাড়ুর যে নতুন দল গঠন করেছে বিজয় থেলাপতি বিজয় করেছে, তৃণমূল কংগ্রেসের মহুয়া মিত্র করেছে, এবং কংগ্রেসের একজন সংসদ সদস্য করেছে কংগ্রেসের। এবং এই আইনটি কংগ্রেসের সাবেক নেতা এবং বর্তমান রাজ্যসভা সদস্য কপিল সিব্বল এবং কংগ্রেস নেতা মনোজ সিংভি দুজনের মাধ্যমে, দুজন অ্যাডভোকেসি করছে, দুজনের মাধ্যমে সুপ্রিম কোর্টে এই আইনটির বিরুদ্ধে 100-র উপরে এরকম অভিযোগ হয়েছে যে আইনটি সরকার জোরপূর্বক ভাবে করেছে, আমরা এটা অসহায় ফিল করছি, এটা নেই বিচার হয়নি। সুপ্রিম কোর্ট কি করেছে, শুনানির পরে সুপ্রিম কোর্ট সরকারকে একটি প্রশ্ন করেছে, কয়েকটি প্রশ্ন করেছে, যে আপনারা যে তাড়াহুড়া করে এই আইনটি পাশ করলেন, এই আইনটিতে ওয়াকফ বাই ইউজার, মানে 300-400 বছর আগে কেউ একজন দান করে দিয়েছিল, এটাতে কাগজপত্র নাই, কিন্তু এটি কবরস্থান হিসাবে ব্যবহার হতে 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 হয়ে এসেছে, এটা কবরস্থান, এটি রেকর্ডেও চলে আসছে, কিন্তু এটার মালিকানা নাই, কে দান করেছিল এটি জানেও না। অথবা যে একটি মসজিদ কেউ দান করেছিল 400 বছর আগে, তার নাম সবাই ভুলে গেছে, বা ইতিহাসটা কেউ জানে না 500 বছর আগে কে দিয়েছিল, কিন্তু ব্যবহার হতে হতে মসজিদ হয়ে আসছে। তো এই সম্পদগুলোকে আপনারা কি করবেন? এখন এতদিন ধরে একটা মসজিদ বা মাদ্রাসা, এতিমখানা অথবা কবরস্থান হিসাবে ব্যবহৃত হয়ে আসছে, হঠাৎ করে আপনি সরকার এসে আপনার ডিসি সিদ্ধান্ত দিল যে এই সম্পদটি সরকার বাজেয়াপ্ত করতে পারে। তাহলে এই আইনটি যে করেছেন, এটিতে তো সরাসরি যে ওয়াকফ বাই ইউজার এই লটি ব্রেক হচ্ছে, এবং নাগরিকের যে মৌলিক অধিকারটি আছে নাগরিক হিসেবে, মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যেই হোক, নাগরিকের অধিকারটি খর্ব হচ্ছে। কোর্ট সরাসরি এই আইনটিকে স্থগিত করেছে এবং সরকারের কাছে এই আইনটির ব্যাখ্যা চেয়েছে যে এই বিষয়গুলো কি করবেন। ভারতের যে চিফ জাস্টিস আছে, উনি ওনার নেতৃত্বে 3 জনের একটি বেঞ্চ এই আইনটি ভালো হয়নি, এবং হচ্ছে এই আইনটির আরো মানে কোর্ট জানার প্রয়োজন আছে। এখন কোর্টকে
আদালতকে এই ক্ষমতা কে দিয়েছে যে সরকার, সর্বোচ্চ মেজরিটির সরকার, সংসদের 2 কক্ষ, লোকসভা এবং রাজ্যসভাতে তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, তারা আইন পাশ করেছে, রাষ্ট্রপতিও সাইন করেছে, তারা নোটিফিকেশনও জারি করেছে যে আইন হয়ে গেছে সারা দেশে। তারপরেও কোর্টে গিয়ে সাধারণ নাগরিকরা অভিযোগ করেছে, মাইনরিটিরা অভিযোগ করেছে, মুসলিমরা অভিযোগ করেছে এবং কিছু সচেতন নাগরিক এবং বিরোধী পক্ষরা অভিযোগ করেছে যে সরকার জোরপূর্বকভাবে তাদের যে মেজরিটি আছে এদের মিসইউজ করে, অপব্যবহার করে একটি আইন প্রণয়ন করেছে, যে আইনটি সরাসরি রাষ্ট্রের নাগরিকের অধিকারকে খর্ব করে। তখন ওই দেশের সংবিধান আদালতকে সেই অধিকার দিয়েছে যে এই আইনটি আমার রাষ্ট্রের একটি নিরীহ, একবার সবচেয়ে ছোট একটি মানুষও এই আইনটি দ্বারা তার অধিকার খর্ব হচ্ছে। সংবিধান দেখে গেছে নাগরিকের অধিকারটি প্রিজার্ভ করার জন্য এই আইনটি স্থগিত করেছে। 1 সপ্তাহ সময় দিয়েছে, 1 সপ্তাহের মধ্যে আপনি সঠিক উত্তরটি দেন কেন আইনটি বানালেন আর আইনটি অবৈধ হবে না কেন, এরকম একটি রুল জারি করেছে সরকার। তারপরে কি করেছে আপনি গল্পগুলো শুনলে আপনার ঈর্ষা হবে যে আমাদের দেশে কেন এমন নাই, 53 বছর আমরা কেন গড়ে তুলতে পারলাম না এমন প্রতিষ্ঠান, আমার সংবিধান কেন এত শক্তিশালী হলো না, প্রাতিষ্ঠানিক রূপ কেন আমার প্রতিষ্ঠানগুলো পেল না। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টিতে দল দলে ফেসে গেলাম, এদিক দিয়ে আমাদের নাগরিক হিসেবে, রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা আমাদের অধিকারটুকু কি সম্পর্কে কি সচেতন কিনা, আমরা জানি কিনা, আমাদের অধিকারটুকু নিশ্চিত আছে কিনা, অথবা আমি নিরীহ হিসেবে কার কাছে বিচার চাইবো যে আমার অধিকার খর্ব হচ্ছে, এমন একটি অথরিটি আছে কিনা। তো করেছে সংবিধান, সেই রাইট বিচার ব্যবস্থাকে দিয়েছে। কোর্ট হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সংবিধান মোটামুটি সেম। 3টি সংস্থা আছে যারা শিক্ষিত এবং তরুণ সমাজ, তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা। অশিক্ষিতরা আমার কথাগুলো বুঝবে না এবং আমি সাধারণভাবে বলার চেষ্টা করছি যেন সাধারণ মানুষ বুঝে, নাগরিকের জন্য কথাগুলো বলছি। আপনি শিক্ষিত অশিক্ষিত ব্যাপার না। শিক্ষা বলতে আমি ওইটি বোঝাচ্ছি না যে আপনি মাস্টার্স পাস, এমএ পাস কিনা, আপনি মানসিকভাবে শিক্ষিত কিনা, কথাগুলো নাগরিক হিসেবে শিক্ষিত কিনা, নাগরিক সচেতন কিনা, আমি ওইটি বলার চেষ্টা করেছি। যে নাগরিক হিসেবে সচেতন, যারা দলন্ধ, দলকানা, ধর্মান্ধ, তাদের জন্য আমার কথাগুলো না, তাদের মাথায় আমার কথা ঢুকবে না। কিন্তু যারা রাষ্ট্র সচেতন নাগরিক মানুষ, তারা আমার কথাগুলো বুঝবেন এবং ঈর্ষা করবেন যে আমাদের যদি এমন ব্যবস্থা থাকতো। অবশ্যই আছে, কিন্তু আমাদের প্রয়োগ নেই। আমাদের রাজনৈতিক দলগুলোর কালেকটিভ ব্যর্থতা, আমি বলেছি গত 53 বছরে তারা আমাদেরকে এমন প্রতিষ্ঠান, এমন সংবিধানের প্রয়োগ নিশ্চিত করতে পারেনি তাদের স্বার্থের জন্য। তো আমার ভিডিওটি বড় হবে, কিন্তু আপনি শুনলে আপনার লস হবে না, লাভ হবে। তো তাদের সংবিধান কোর্টকে এই অধিকারটুকু দিয়েছে যে প্রতিবাদটি করার জন্য এবং নাগরিকের অধিকারটি সংরক্ষণ করার জন্য সরকার এই আইনটি রদ করেছে বা আইনটি স্থগিত করেছে। যে যতক্ষণ পর্যন্ত আমি কোর্ট প্রশ্নের উত্তরগুলো সরকারের কাছ থেকে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই আইনটি স্থগিত থাকবে। আপনারা যে আইনটি পাশ করেছেন, নতুন আইনটি স্থগিত থাকবে, আগের আইনটি চলবে। তো এমন আইন জারি করার পরে সরকার কি করছে? সরকার তো তেলে বেগুনে জ্বলে উঠেছে। যে সরকার আগেও ভারতের যে আগের চিফ জাস্টিস ছিল DY চন্দ্রচূড়, তার নেতৃত্বে সুন্দর একটি এমন হচ্ছিল। সরকার কিছুদিন আগে এটা আরেকটি আলোচনার বিষয় যে সরকার এমন একটি আইন পাশ করেছিল, বন্ডের মাধ্যমে মানুষ দেখে গেছে যে সরকারকে বা পলিটিক্যাল পার্টিগুলোরে চাঁদা দিতে পারত ব্যবসায়ীরা, এবং সরকার এমন একটি আইন পাশ করেছিল, কালো আইন, যে কেউ কোনো অথরিটি এই চাঁদাগুলো যে কেউ দিচ্ছে নাম প্রকাশ করতে পারবে না, কে কত পাচ্ছে না হিসাব দিতে হবে না, এমন একটা আইন করেছিল। বিরোধীরা এটার প্রতিবাদ করেছিল। সরকার এটাতে প্রচুর পরিমাণের সুবিধা ভোগ করেছে। দেশের বড় বড় যে আদানি, আম্বানি সহ যত বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, শিল্প ব্যবসায়ীগুলো আছে, সরকারকে ডোনেশন দিয়ে যাচ্ছিল, সরকার এটার হিসাব দিতে হচ্ছিল না। তখন কি করলো? যখন রাষ্ট্রের সর্বোচ্চ বিচার প্রতিষ্ঠান আদালতে গেল, তখন ভারতের প্রধান বিচারপতি ছিল DY চন্দ্রচূড়। খুব জেন্টালম্যান, আমার খুব পছন্দের, সবাই পড়বেন জানবেন। DY চন্দ্রচূড়
নেতৃত্বে একটি বেঞ্চ গঠন হয়েছিল, তখন তিনি সরাসরি সরকারের এই আইনটিকে অবৈধ ঘোষণা করেছিলেন এবং এমন করেছিলেন যে কে কে কাকে এই আইনটি 2018 সালে পাশ হয়েছিল। আইনটি 18 থেকে 24 পর্যন্ত এই অবৈধ আইনটির দ্বারা যে সরকার বা যে যে পলিটিক্যাল পার্টিগুলো যার কাছ থেকে যত টাকা পেয়েছে সবগুলো তাদের কেন্দ্রীয় ব্যাংকে নির্দেশ দিয়েছিল আদালত যে আপনারা এটি প্রকাশ করবেন। আইনটি যেহেতু অবৈধ, তাহলে টাকাগুলো যে দিয়েছে এই টাকাগুলো কে কাকে কত টাকা দিয়েছে এটি প্রকাশ করবেন। তখন অনেক থলের বিড়াল বের হয়ে এসেছিল যে কোন কে কে কোন কোন প্রতিষ্ঠান কোন কোন সরকারের টেন্ডার পেয়েছিল আর তার বিনিময়ে কে কে কত টাকা সরকারকে দিয়েছিল, কোন দলকে কে কত চাঁদা দিয়েছিল। কোর্ট সেটি রিভিল করেছিল। তাহলে কোর্ট সেখানে কত শক্তিশালী, বিচারক প্রধানমন্ত্রী চিনে না। এখন মজার ব্যাপার হচ্ছে এবারও যখন এই সরকারের এই আইনটির বিরুদ্ধে যখন কোর্ট যখন একটি রায় দিল, স্থগিতাদেশ দিল যে এক সপ্তাহ আপনি আমার এই ওয়াকফ বাই ইউজার এই ইয়াটির ধারাটির আমার ব্যাখ্যা দেন, ব্যাখ্যা না দিলে আইনটি দেখা গেছে যে অবৈধ ঘোষণা করা হবে। সরকারকে যখন এরকম হইলো, সরকারের কাছে কোনো উত্তর নাই, সরকার এক সপ্তাহ সময় নিল, তখন সরকার তেলে বেগুনে জ্বলে উঠলো। তো সরকারের মন্ত্রীরা কোর্টকে নিয়ে বিভিন্ন কথা বলছে এবং ভারতের যে ভাইস প্রেসিডেন্ট আছে জগদীপ ধনকার, এই ধনকার ভারতের যে ভাইস প্রেসিডেন্ট আছে উনি কোর্টকে নিয়ে সরাসরি যে কোর্ট এটা পারে না, এই দ্বারাতে কোর্ট কি সংসদের চেয়ে উপরে নাকি সেই একটু নাখুশ দেখানোর চেষ্টা করছে সরকার, মানে ভাইস প্রেসিডেন্ট। তখন ভারতের একটি প্রতিষ্ঠিত গণমাধ্যম দ্য হিন্দু এবং দ্য হিন্দুস্তান টাইমস, এই দুইটি তাদের যে সম্পাদকীয়তে আছে, চিন্তা করেন তাদের সংবাদ মাধ্যম। ভারতে অনেক কিছু সিস্টেমের ভিতরে চলে না, কিন্তু তারপরেও তাদের যে মৌলিক যে প্রতিষ্ঠানগুলো কত শক্তিশালী। সংবাদ মাধ্যম সরাসরি উপরাষ্ট্রপতিকে নিয়ে সমালোচনা করেছে যে উপরাষ্ট্রপতি যে পদটি আছে সেটি তো আলংকারিক পদ, রাষ্ট্রপতি পদটি তো আলংকারিক পদ আমাদের এই সংসদীয় ও সরকার ব্যবস্থায়। রাষ্ট্রপতি তো মন্ত্রিসভা থেকে কনসার্ন নিয়ে হচ্ছে কোনো কিছু বলতে হয়, অ্যাডভাইস নিয়ে। রাষ্ট্রপতি কিভাবে দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা, সর্বোচ্চ বিচারিক আদালত সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কথা বলতে পারে? সরাসরি সম্পাদকীয়তে হিন্দুস্তান টাইমস আপনি পড়বেন, গিয়ে দেখবেন দ্য হিন্দু এবং হিন্দুস্তান টাইমস দুইটি পত্রিকা তাদের সম্পাদকীয়তে লিখেছে যে কিভাবে উপরাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ ন্যায় প্রতিষ্ঠানকে প্রতি আঙ্গুল তুলতে পারে। এর জন্য কি গিয়ে কোনো তৌহিদি জনতা গিয়ে দ্য হিন্দু অথবা হিন্দুস্তান টাইমসের অফিসের সামনে কি গরু জবাই করেছে তৌহিদি জনতা? এমন রাষ্ট্রকে আমরা চাই? এখন আসেন, বলেছে তো ভারতে এটা নিয়ে একটু বড় একটি তুলকালাম কাণ্ড লেগে আছে। সবাই সমালোচনা করছে, আলোচনা করছে, বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সংস্থা আইনটি বৈধ অবৈধের ব্যাপারে একটি ডিবেট করছে, আলোচনা করছে। তো আমার দেশে আলোচনার জায়গাটাই কোথায়? আজকে আমি একটি সরকারের একটি কালো আইনের বিরুদ্ধে আলোচনা করলাম, কালকে আমাকে পুলিশ এসে উঠিয়ে নিয়ে গেল, সরকারের সভাসদ কিছু বললো, ভালো হয়েছে, আমাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে ঘোষণা দিয়ে দিল। মাঝখান দিয়ে কি হলো ভাই? নাগরিক হিসেবে আমার অধিকারটিকে, আমি যে একটা নাগরিক হিসেবে আমার অধিকারটি রক্ষণ কে করবে? আমি কার কাছে নাগরিক হিসেবে যে আমার অধিকারটি খর্ব হয়েছে এই অভিযোগটুকু জানাবো? আমার প্রতিষ্ঠানটা কোথায়? আমার তো আদালত আছে, সুপ্রিম কোর্ট আছে, আমার আদালতে কি রায় হয় আমরা দেখছি না? আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের রায় হয়, বিএনপির আমলে বিএনপির রায় হয়, ইউনূস সরকারের আমলে ইউনূস সরকারের রায় হয়। ইউনূস সাহেব যখন ক্ষমতায় আসলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, তখন তার 66 কোটি টাকা ট্যাক্স মাফ করে দিল। এমন ওর কোর্ট রায় দিল যে আগামী 5 বছর কোনো ট্যাক্সই দিতে হবে না। এটি কোন রায়? আমাদের বিচারপতিদের কাছে প্রশ্ন, মাই লর্ড, আপনারা তো ন্যায় বিচারের শপথ নিয়েছেন, আপনারা তো কোনো দলের চাটুকারিতা করবেন বা দলের এজেন্ডা বাস্তবায়নের শপথ নেননি। আমি যখন রাষ্ট্রের আইন সবার কাছে আমি আমার বিচারটুকু পেলাম না, তারা যখন অবৈধ আইন করবে, আমি যখন আমার শাসন ব্যবস্থার কাছে প্রহারিত হলাম, আমি কার কাছে যাব? আমি আমার বিচার ব্যবস্থার কাছে যাব।
এজন্যই তো 3টি আলাদা আলাদা স্বতন্ত্র সংস্থা করা হয়েছে, যে আমার বিচার ব্যবস্থা নিশ্চিত করবে। আর বিচার ব্যবস্থাকে সংবিধান এম্পাওয়ার করেছে, শক্তিশালী করেছে, যে আমাকে নাগরিক হিসেবে রাষ্ট্রের একবারে সবচেয়ে নিরীহ নাগরিকটিকে অধিকার নিশ্চিত করবে কে? বিচার ব্যবস্থা। যে 2টি সংস্থার মাধ্যমে রাষ্ট্রের 2টি যে স্টেক আছে, মোট 3টি স্টেকের মধ্যে 2টি স্টেক আমি ফেল করলাম। আমার আইন বিভাগ সংসদে আমার অধিকারটি নিশ্চিত হলো না নাগরিক হিসেবে। আমার বিচার বিভাগ আমি শাসন বিভাগে গিয়ে পেলাম না। মন্ত্রী পরিষদ আমার অধিকারটি নিশ্চিত করলো না। তখন আমি অধিকারটি কার কাছে চাইব? আমি অবশ্যই আমার কোর্টের কাছে চাইবো, আমার আদালতের কাছে চাইবো। এখন আদালত যদি এমন সরকারের আজ্ঞাবহ হয়ে ওঠে, তাহলে কার কাছে চাইবো নাগরিক হিসেবে? আপনি বাংলাদেশের নাগরিক, সবার আগে চিন্তা করেন আপনি কত অসহায়। আমার সংবিধানে সবকিছু স্বাধীন বলার পরেও স্বাধীন হয় না। কেন হয় না? জাস্টিস যারা আছেন, মাই লর্ড, আপনারা একটু স্বাতন্ত্রতা, আপনাদের তো ক্ষমতা আছে, দেখান আপনাদের ক্ষমতা, দেন না 2-4টা রায়। আগামী 100 বছর যেন আমরা আমাদের কোর্ট নিয়ে গর্ব করতে পারি যে আমাদেরও এমন বিচার ব্যবস্থা আছে, আমাদেরও এমন প্রতিষ্ঠান আছে। নাগরিক হিসেবে তো আমরা গর্ব করতে চাই। আপনাকে সংবিধান তো সেই ক্ষমতা দিয়েছে মাই লর্ড, কিন্তু আপনি কেন অ্যাক্সেস করছেন না? আপনার জবাবদিহিতার জায়গা তো জনগণ। রাষ্ট্রের নাগরিকের ট্যাক্সের টাকাই তো আপনার বেতন হয়। কোন সরকার, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি তো আপনার বেতন দেয় না। তাহলে আপনি কেন তাদের আজ্ঞাবহ হবেন? ক্যাঙ্গারু কোর্ট কেন পরিচালিত হবে? রাষ্ট্রের নাগরিক হিসেবে না, রাষ্ট্রের নাগরিকের অধিকার নিশ্চিত করা তো কোর্টের কাজ। সংবিধান সেই শক্তিটুকু রাষ্ট্রের সর্বোচ্চ বিচার প্রতিষ্ঠানকে দিয়েছে। তাহলে সর্বোচ্চ বিচার প্রতিষ্ঠান সেই শক্তিটুকু কেন প্রয়োগ করছে না বা করে না? আজকে রাষ্ট্রের এই অবস্থা কেন? আমরা কেন গর্ব করতে পারি না? আমাদের রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো দুদক নিয়ে আমরা কেন গর্ব করতে পারি না? দুদকের মধ্যেই নাকি আর অনেক বেশি দুর্নীতিগ্রস্ত লোক লুকিয়ে আছে। আমার ওয়াসা নিয়ে আমি গর্ব করতে পারি না। আমার স্বাতন্ত্র যত প্রতিষ্ঠান আছে, কোনো প্রতিষ্ঠান নিয়ে আমি গর্ব করতে পারি না। সবগুলো প্রতিষ্ঠান করাপ্টেড হয়ে আছে। নাগরিক হিসেবে কি আমরা কি একটু পাইতে পারি না? আর আমরা নাগরিকরাও কেমন নাগরিক ভাই? নিজের অধিকারটুকু বুঝি না? আমি অন্ধ হয়ে আছি? আমি আজকে এই কথাগুলো বললাম, আমাকে সবাই বলবেন যে আমি দালাল হয়ে গেছি, পাগল হয়ে গেছি, এটা হয়ে গেছি, ওইটা হয়ে গেছি। আপনি আপনার নিজের বিবেকের মধ্যে একবার জেকে দেখুন আপনি কোন পথে আছেন। আপনি দালাল হয়ে যান নাই তো? এখনো মানুষ আছেন তো? নিচের পিঠে হাত দিয়ে দেখুন যে আপনার মেরুদণ্ডটি আছে তো এখনো? নাগরিক হিসেবে প্রতিবাদটুকু করছেন তো? ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি যখন সংস্কারের কথা বলছেন, তখন আমরা সবাই আশায় বুক বেঁধেছি যে আমরা হয়তো প্রতিষ্ঠানগুলো পাবো, কিন্তু